অবশেষে নিয়ে আসলাম স্কুইড গেমের পার্ট 3, যেখানে আমি এক্সপ্লেইন করব এপিসোড 7, 8 এবং 9। আর এটাই হতে চলেছে স্কুইড গেমের শেষ পার্ট। আর যারা 1 থেকে 6 পর্যন্ত এপিসোড দেখোনি তারা এখনই যে আমার চ্যানেলের ভিতর থেকে গিয়ে দেখে আসো। তো এখন আমি শুরু করতেছি স্কুইড গেমের এপিসোড নাম্বার 7। তো চলো তাড়াতাড়ি মুভিটা এক্সপ্লেইন করা যাক। তো 7 নম্বর এপিসোডের শুরুতেই দেখা যায় গেম 4 এর নির্দিষ্ট সময় খেলা শেষ করে মোট 16 জন প্লেয়ার জিতেছিল এবং তারা তাদের রুমে ফিরে আসছিল। তো এরপর রুমে এসে তারা যখন মিনিওকে দেখে তখন তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তাকে তো গার্ডেরা ধরে নিয়ে এসেছিল। আর মিনিওকে এইভাবে ধরে নিয়ে যেতে দেখে সবাই ভেবেছিল তাকে মেরে ফেলা হবে, কিন্তু মিনিও হাসতে হাসতে বলে অতিরিক্ত ও দুর্বল প্লেয়ার হওয়ার কারণে গার্ডরা তাকে মেরে না ফেলে রুমে পাঠিয়ে দিয়েছে, যার কারণে এখন 16 জন প্লেয়ার থেকে 17 জন প্লেয়ার হয়ে গেছে। যাই হোক, অন্যদিকে দেখা যায় ফ্রন্টম্যানের ঘরে থাকা টেলিফোনে একটি কল আসে, আর ওখানে বলা হয় সমস্ত ভিআইপি প্লেয়াররা খেলা দেখার জন্য চলে এসেছে। ঠিক তখনই কিছু গার্ড আবার তাকে ওয়াকি টকি জানায় যে সমুদ্রের ধারে তার একজন গার্ডের লাশ পেয়েছে, এবং সেটা দেখার জন্য ফ্রন্টম্যান দ্রুত সমুদ্রের কাছে চলে যায়। আর এই লাশটি মূলত 29 নাম্বার গার্ডের লাশ ছিল। আর একে মেরে তার পোশাক ও মুখোশ পরে পুলিশ অফিসারটি এই গেমের মধ্যে ঢুকে পড়েছিল। এরপর এই গার্ডের লাশের পকেটে ফ্রন্টম্যান একটি আইডি কার্ড পায়, যেটা ছিল মূলত ওই পুলিশ অফিসারের। যখন সে সেই গার্ডটিকে সমুদ্রে ফেলে দেয় তখন সে তার আইডি কার্ডটি তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, আইডি কার্ডটি যখন ফ্রন্টম্যান দেখে তখন সে তো পুরাই স্তব্ধ হয়ে যায়। কিন্তু আপাতত এখন এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি, আমরা মনে হয় এটা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এরপর ফ্রন্টম্যান ওখান থেকে ফিরে এসে অন্যরকম একটি মুখোশ পরা লোকের কাছে আসে, যিনি ফ্রন্টম্যানেরও বস ছিল। ফ্রন্টম্যান তার বসকে জানায় সকল ভিআইপি প্লেয়াররা খেলা দেখার জন্য চলে এসেছে। তখন তার বস বলে, আমার আজ ভালো লাগছে না, আমারে তুমি তাদের রিসিভ করো এবং আপ্যায়ন করো। তো বসের কথা মতো ফ্রন্টম্যান সকল ভিআইপিদেরকে রিসিভ করে, যারা কিনা নিজেরও একটা বিশেষ ধরনের মুখোশ পরেছিল। যাই হোক, এরপর তাদের একটি ভিআইপি গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের জন্য সকল রকম আয়োজন ছিল। আর সেই পুলিশ অফিসারও ভিআইপিদের আপ্যায়নের জন্য একজন গার্ডকে মেরে তার পোশাক এবং মুখোশ পরে সেই ভিআইপি গেস্ট রুমে ঢুকে পড়ে। এদিকে পরদিন সকালে সিয়ংয়ের ঘুম থেকে উঠে চমকে যায়, কারণ তাদের মধ্যে একজন প্লেয়ার সুইসাইড করেছে। মূলত এই প্লেয়ারের স্ত্রী গেম 4 এ মারা যায়, যার কারণে তার স্বামীও সুইসাইড করে মারা যায়। তার মানে সিয়ংয়ের এখন মাত্র 16 জন বেঁচে আছে। যাই হোক, সিয়ংদের পরবর্তী গেমের জন্য গার্ডরা তাদের একটা রুমে নিয়ে আসে, আর সেখানে 16টি বোতলে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত জ্যাকেট পরানো ছিল। আর এখন সমস্ত প্লেয়ারকে এখান থেকে একটার করে জার্সি নিতে হবে। এটা শুনে সবাই নিজেদের পছন্দের নাম্বারের জ্যাকেট বেছে নেয়, আর সবশেষে 16 নাম্বার জ্যাকেটটি পরেছিল। তো সিয়ং কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে ওর কোনটা বেছে নেওয়া উচিত। যাই হোক, সে 1 নাম্বারটি জার্সিটি নিতে চাইলে তখন বাকি থাকা আরেকজন প্লেয়ার এসে বলে, তুমি কিছু মনে না করলে আমি কি 1 নাম্বার জার্সিটা নিতে পারি, কারণ আমি আমার জীবনে কখনো 1 নাম্বার হইনি। তো সিয়ং এই ইমোশনাল টাইপ কথা শুনে 1 নাম্বার জার্সিটা তাকে দিয়ে দেয় এবং সে শেষ পিছে থাকা 16 নাম্বার জার্সিটি নিয়ে নেয়। তো সবার জার্সি সিলেক্ট করা হয়ে গেলে তাদেরকে 5 নাম্বার গেমের জন্য একটি বড় হল রুমে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ছিল অনেক উঁচুতে থাকা পাশাপাশি 2টা কাঁচের ব্রিজ, আর এই খেলায় মূলত তাদের এই ব্রিজটি হেঁটে পার হতে হবে। তবে ব্রিজের কিছু কাঠ ছিল ভারী আর কিছু কাঠ ছিল একেবারেই হালকা, তার মানে হালকা কাছে পা দিলেই তারা নিচে পড়ে যাবে এবং সাথে সাথে সেখানে মারা পড়বে। আর এই গেমের জন্য মোট 16 মিনিট সময় ছিল। তবে গেমের নিয়ম হলো যার নাম্বার আগে সে আগেই হাঁটবে, আর যেহেতু সিয়ং, সিবিউক এবং সিয়ম এর নাম্বার শেষে তাই তারা সবার শেষে। কিন্তু তারা সবার শেষে হলেও তারা সামনে জনের দেখে বুঝতে পারবে কোনটা হালকা এবং কোনটা ভারী। যাই হোক, খেলাটি শুরু হয়ে যায়। সমস্ত প্লেয়ার সিরিয়াল অনুযায়ী এগিয়ে যেতে থাকে, কিন্তু যে হালকা কাছে পা দিচ্ছে সে সেখানেই পড়ে মারা যাচ্ছে। তো এভাবে একটা সময় দেখা যায় যে জ্যাং এর সামনে প্লেয়ারটাও কাঁচ ভেঙে পড়ে যায়, আর এখন জ্যাং সামনে থাকায় তাকে আগের কাছে যেতে হবে। কিন্তু জ্যাং কোনো রিস্ক নিতে চাচ্ছিল না, তাই সে সেখানে দাঁড়িয়ে পড়ে। আর অন্যদিকে সকল ভিআইপিরা বসে খেলা দেখছিল এবং তাদের এই সমস্ত প্লেয়ারদের মারা যেতে দেখে তারা খুবই খুশি হচ্ছিল। তো তাদের মধ্যে একজন ভিআইপি সমকামী বা মিশুক টাইপ হয়, সে ওই পুলিশ অফিসারটাকে খুব পছন্দ করে, আর ওই পুলিশ অফিসার তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য রুমে নিয়ে যায় আর মেরে ফেলার হুমকি দিয়ে তার কাছ থেকে গেমের সকল তথ্য ভিডিও করে নেয়। এবং এরপর ওই ভিআইপি কে সেখানে অজ্ঞান করে সে সেখান থেকে পালিয়ে যায়। আর এই খবরটা যখন ফ্রন্টম্যান জানতে পারে তখন সে পুলিশকে খোঁজার জন্য পুরো টিম পাঠিয়ে দেয়। যাই হোক, অন্যদিকে খেলার মধ্যে জ্যাং দাঁড়িয়ে থাকলে ও তার পিছনে মিনি চলে আসে, আর মিনো হেসে বলে, একটা সময় তুমি আমাকে তোমার দল থেকে বাদ দিয়েছিলে এবং এখন আমি তোমাকে মেরে তার প্রতিশোধ নিতে চাই। এটা বলে সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে সামনের একটি কাচে লাফ দেয়, আর কাচটা নরম হওয়ায় ভেঙে গিয়ে তারা নিচে পড়ে গিয়ে দুজনেই মারা যায়। তো এবার দেখা যায় আর শুধুমাত্র 4 জন বেঁচে আছে।
আর যার মধ্যে সামনের প্লেয়ারটি 30 বছর ধরে কাচের কারখানায় কাজ করেছিল, তাই সে বুঝতে পারছিল যে কোনটা শক্ত কাচ আর কোনটা হালকা কাচ। আর সেই প্লেয়ারটা আলোর প্রতিফলন দিয়ে কাচের টেম্পার্ড বুঝে সঠিক কাজে পা দিয়ে এগোতে থাকে। আর তার দেখে দেখে বাকি 3জনও ওই লোকের পিছনে যেতে থাকে। তো এরপর ফ্রন্টম্যান ওই প্লেয়ারের চালাকি বুঝতে পারলে সে তাড়াতাড়ি ওই হলের সব লাইট বন্ধ করে দেয়। তবে এখন আর মাত্র 2টো কাজ তাদের সামনে ছিল, আর এই 2টো কাজ পার হতে পারলে তারা সবাই বেঁচে যাবে। তবে লাইটটি বন্ধ হওয়ায় লোকটি কোনোভাবে বুঝতে পারছিল না যে কোন কাজটি হালকা এবং কোন কাজটি শক্ত। এদিকে তাদের সময়ও প্রায় শেষের দিকে, তাদের বাঁচতে হলে এখনই গেমটা শেষ করতে হবে। এদিকে সাং-ওং লোকটিকে সামনের কাছে ধাক্কা দেয়, তবে কাজটি হালকা হওয়ায় লোকটি সেখানে পড়ে মারা যায়। আর এখন মাত্র একটা গ্লাস থাকায় তারা বুঝে যায় যে এটা শক্ত গ্লাস, তাই ওরা বাকি 3জন তাড়াতাড়ি করে গ্লাসটা পার হয়ে ফিনিশ লাইনে পৌঁছে। ঠিক তখনই আচমকাভাবে ব্রিজের সব কাজগুলো বিস্ফোরণের মাধ্যমে ফ্রন্টম্যান ভেঙে ফেলে, আর ভাঙা কাজগুলো তাদের 3জনের শরীরে এসে লেগে যায়। আর এর মাধ্যমে এপিসোড 7 এখানে শেষ হয়ে যায়। তো এপিসোড 8-এর শুরুতে দেখা যায় গেম 5 শেষ হয়ে সিয়ং, সিবিও ও সাং খেলা শেষ করে রুমে ফিরে এসেছে। কিছুক্ষণ পরে গার্ডরা এসে তাদের ভালো পোশাক দিয়ে বলে, তোমরা তৈরি হয়ে নাও এবং তোমাদের জন্য আজ স্পেশাল ডিনার ও গিফট এর ব্যবস্থা রয়েছে। তো এরপর তারা 3জন রেডি হওয়ার সময় সিবক দেখে ব্রিজের কাঁচ ভেঙে তার একটি বড় কাঁচ তার পেটের মধ্যে ঢুকে পড়েছিল, যার কারণে এখন তার পেট থেকে অনেক রক্তপাত হচ্ছিল। তাই সে অনেক দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে এই কথা কাউকে না জানিয়ে দ্রুত রেডি হওয়া শুরু করে, কারণ এই কথা জানলে তাকে গেম থেকে এলিমিনেটেড করা হতে পারে, কিংবা তার প্রতিপক্ষরা তাকে দুর্বল হয়ে তাকে আগেই মেরে দিতে পারে। যাই হোক, অন্যদিকে দেখা যায় ফ্রন্টম্যান গার্ডের মাধ্যমে জানতে পারে পুলিশটা তাদের গোপন রাস্তা দিয়ে সমুদ্র পথ দিয়ে পালিয়ে যাচ্ছে। আর এখন দেখা যায় ওই পুলিশ ওখান থেকে সাঁতার কেটে কাটতে অন্য একটি দ্বীপে উঠে বসেছে। তবে ফ্রন্টম্যানও কিছুক্ষণের মধ্যে গার্ডদের সাথে নিয়ে ওই দ্বীপে পৌঁছে যায় আর পুলিশকে খুঁজতে থাকে। তো এদিকে পুলিশটি জঙ্গলে লুকিয়ে তার সিনিয়র অফিসারকে এই গেমের সকল তথ্য যা সে সংগ্রহ করেছে তা সবকিছু পাঠানোর চেষ্টা করে, তবে সেখানে নেটওয়ার্ক না থাকায় সেগুলো সেন্ড হচ্ছিল না। তো এর মধ্যেই ফ্রন্টম্যানও তার দলবল নিয়ে পুলিশটিকে খুঁজে বের করে। এ দেখে পুলিশটাও ভয় পেয়ে ফ্রন্টম্যানের কাঁধে গুলি করে দেয়। এরপরও ফ্রন্টম্যান ওকে গুলি না করে নিজ মুখোশ খুলে মুখটি দেখায়, যেটা দেখে ওই পুলিশ একেবারে হতবাক হয়ে যায়, কারণ ওই ফ্রন্টম্যান অন্য কোনো মানুষ ছিল না, সেটা ছিল তার নিজের ভাই, যাকে সে খুঁজতে এখানে এসেছিল। যাই হোক, এরপর ফ্রন্টম্যান তার ভাইকে বলে, তুমি আমার সাথে এখানে থেকে যাও, কিন্তু পুলিশটা কোনোভাবে রাজি হচ্ছিল না। তাই ফ্রন্টম্যান রেগে গিয়ে তার ভাইকে কাঁধে গুলি করে পাহাড় থেকে নিচে সমুদ্রে ফেলে দেয়। যাই হোক, অন্যদিকে সিয়ং, সিবিওক ও সাং-ও সেই ডিনারে চলে এসেছিল। এরপর সবাই খুব মজা করে সেখানে খাচ্ছিল। তবে ডিনার শেষ হওয়ার পর সবার সামনে একটা করে চাকু রেখে দেওয়া হয়। এর মানে আজ রাতে ওরা চাইলে ওরা একজন অন্যজনকে মেরে ফেলতে পারে। তো রাতে সিয়াম সিউবেকের কাছে এসে বলে, চলো আমরা এই শেষ খেলাটি একসাথে খেলি, কারণ আগের খেলাতে সাংও যেভাবে তার সামনের লোককে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল, তারপর থেকে আমাকে আর তার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সুযোগ পেলে সে আমার দুজনকেও মেরে ফেলবে। তো সিবু কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি আমাকে একটা কথা দাও, আমাদের দুইজনের মধ্যে যে এই খেলাটিতে জিতবে সে আরেকজন পরিবারের খেয়াল রাখবে, আর তুমি যদি এখান থেকে বেঁচে যাও তাহলে তুমি আমার মা ও আমার ভাইকে খেয়াল রাখবে। তো সিয়ম সিউবেকের কথাতে রাজি হয়। যাই হোক, সিবিএকের পেটে কাঁচ লাগায় তার বেশি রক্তক্ষরণ হওয়ার কারণে তার অবস্থা খুব খারাপ হতে থাকে এবং ওইখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে সিএম ঘাবড়ে গিয়ে দরজায় জোরে জোরে নক করতে থাকে এবং গার্ডদের ডাকতে থাকে। তবে কিছুক্ষণ পর কয়েকজন গার্ড হাতে কফিন নিয়ে ঘরে প্রবেশ করে, যা দেখে সিএম অবাকই হয়। আর পিছনে তাকিয়ে যখন সে দেখে, তখন দেখে সাং-ওং সিবিওকে গলাতে ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। আর এটা দেখে সিএম অনেক রেগে গিয়ে সাং-ওংকে মারতে যায়, কিন্তু তখন সব গার্ডরা ওদের দুইজনকে থামিয়ে দেয় আর সিবিওকে লাশ সেখান থেকে নিয়ে চলে যায়। এটা দেখে সিএম নিজেকে আর ঠিক রাখতে পারে না, সে সেখানে কাঁদতে শুরু করে। যাই হোক, অন্যদিকে ফ্রন্টম্যানকে দেখা যায় সে তার রুমে এসে তার কাঁধের ক্ষতস্থানটি ঠিক করছিল, তবে সে তার ভাইয়ের মৃত্যুর জন্য অনেক অনুতপ্ত এবং অনেক কষ্ট পাচ্ছিল। আর এইটার মাধ্যমে এপিসোড 8 এখানে শেষ হয়ে যায়। তো এখন আমি এক্সপ্লেইন করব এপিসোড নাম্বার 9 বা লাস্ট এপিসোড। তো এই এপিসোডের শুরুতে দেখা যায় পরদিন সকালে সিএম ও সাং-ওংকে লাস্ট গেম বা 6 নাম্বার গেমের জন্য বড় একটি মাঠে নিয়ে আসা হয়। মূলত এই খেলার নামই হচ্ছে স্কুইড গেম, আর এই নিয়ম খুবই সহজ ছিল। এইখানে একটা দলকে আক্রমণ করতে হবে এবং আরেকটা দলকে প্রতিরোধ করতে হবে। তো এখানে যে আক্রমণ করবে তার কাজটি ছিল এখানে দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছে যাওয়া, আর যে প্রতিরক্ষা করবে তার কাজ হলো তাকে বাধা দেওয়া।
তো এরপর সেখানে খেলাটি শুরু হয়ে যায়, যেখানে সিয়ম আক্রমণ ও সাংহো প্রতিরক্ষা করছিল। আর আগের দিনের মতোই সমস্ত ভিআইপিরা দূর থেকে খেলাটি উপভোগ করছিল। যাই হোক, এবার দেখা যায় খেলার এক পর্যায়ে দুইজনে একেবারে অ্যাগ্রেসিভ হয়ে গেছিল এবং শুরুর দিকে সাংহো সিয়মকে হারিয়ে দিয়েছিল। তবে সিবিওকের মরার আগে সিয়ম সাংয়ের উপর চড়াও হয় এবং পাল্টা আক্রমণ করে। এতে করে সাংও এর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এখন সিয়ম চাইলেই সাংউংকে ছুরি দিয়ে মেরে ফেলতে পারত, তবে সে সেটা না করে ধীরে ধীরে ফিনিশ লাইনের দিকে এগোতে থাকে। আর এখন মাত্র এক পা দিলেই সিয়ম এই খেলায় জিতে যাবে আর পুরস্কারের সকল টাকাও সে পেয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে মনে হয় সে এই খেলাটি শেষ করবে না, তাই সে সাংয়ের কাছে ফিরে এসে তাকে বলে এই খেলার থার্ড নিয়ম অনুযায়ী বেশিরভাগ প্লেয়ার যা চাইবে তাই হবে, তাই আমরা দুজন এই খেলা বাদ দিয়ে এখান থেকে বেঁচে ফিরে যাই, যার ফলে আমাদের কাউকেই মরতে হবে না। অন্যদিকে সিয়মের এই সিদ্ধান্তে সকল ভিআইপিরা অনেক অবাকি হয়ে যায়, কারণ কোনো মানুষ এত টাকার পুরস্কার কিভাবে ছাড়তে পারে। যাই হোক, এবার সাংহং বলে আমি আমার জীবনটাকে পুরোপুরি শেষ করে ফেলছি, আর এখান থেকে টাকা না নিয়ে আমার পক্ষে কোনোভাবে বেঁচে ফিরে এখান থেকে সম্ভব না। আর এই কথাটি বলা মাত্রই সে সেই পাশে থাকা ছুরিটির মাধ্যমে নিজের গলা নিজেই কেটে ফেলে। আর সে মারা যাওয়ার আগে সিয়মকে বলে তুমি আমার মাকে খেয়াল রেখো। আর যেহেতু সব খেলোয়াড়দের মধ্যে শুধু সিয়ম একাই বেঁচে ছিল, তাই সে পুরো টাকাটা জিতে যায়। মানে সে এই খেলাটিতে পুরো জিতে গেছে এবং সকল টাকার ভাগীদার হয়ে গেছে। যাই হোক, এবার দেখা যায় সিএমের হাত পা আর চোখ বেঁধে পকেটে একটা এটিএম কার্ড দিয়ে শহরের মাঝখানে ছেড়ে দেওয়া হয়। এরপর সিএম ব্যাংকে গিয়ে চেক করে দেখে পুরস্কারের সব টাকা এই অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়েছে। যাই হোক, এরপর সে বাসায় গিয়ে দেখতে পায় সিয়মের মা অসুস্থ অবস্থায় কিছুদিন আগে ঘরে ভরে থেকে মারা গিয়েছে, যেটা দেখে সে খুবই কষ্ট পায়, কারণ এখন তার কাছে টাকা থাকলেও তার মা আর নেই। এরপর এই ঘটনার 1 বছর পর দেখা যায় সিয়ম মানসিকভাবে এক প্রকার অসুস্থ হয়ে পড়েছে। আর ব্যাংকে পড়ে থাকা এতগুলো টাকা সে একটাও খরচ করেনি, কারণ সে খরচ করবে বা কিভাবে, তার ভিতর থেকে আর কোনো অনুভূতিই নেই। তাই সে মন খারাপ করে একটা নদীর ধারে বসেছিল। আর তখন একটা ফুল বিক্রেতা মহিলা এসে তার কাছে একটি ফুল বিক্রি করে। তবে সেখানে ফুলের সাথে একটা স্কুইড গেমের কার্ডও ছিল, আর সেই কার্ডের পিছনে একটা জায়গার ঠিকানাও দেওয়া ছিল। আর সিয়ম এটা দেখা মাত্রই সে তাড়াতাড়ি এই ঠিকানায় পৌঁছে যায়, আর ওইখানে গিয়ে যা দেখে তা দেখে সে পুরোই অবাক হয়ে যায়, কারণ ওইখানে একটা অসুস্থ অবস্থায় একটা লোক শুয়েছিল, আর এই লোকটি ছিল স্কুইড গেমের ওদের সাথে অংশগ্রহণের মধ্যে একজন। তো সিএম অবাক হয়ে তাকে বলে এইসব এখানে কি হচ্ছে, আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? তখন সেই লোকটি বলে গরিব মানুষদের মতো ধনীদেরও একটা জীবন হতাশার মধ্যে থাকে। একটা সময় অনেক টাকা ইনকামের পর মানুষের জীবনে আর কিছুই থাকে না, তখন তারা ধীরে ধীরে বোরিং হয়ে যায়। তার মধ্যে আমি আর আমার বড়লোক বন্ধুরাও একসময় খুব বোরিং হয়ে যাচ্ছিলাম। আর তখনই আমার মাথায় এই খেলার বুদ্ধিটা আসে, যেখানে আমরা ঋণ আর দেনায় ডুবে থাকা সকল মানুষকে খুঁজে বের করতে শুরু করি, এবং যখন তাদেরকে খেলার প্রস্তাবটা দেই তারা তখন সাথে সাথে রাজি হয়ে যায় এবং খেলা জেতার জন্য খেলাতে অংশগ্রহণ করে। আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে যখন তারা খেলাটি খেলতে থাকে তখন সেটা দেখে আমরা অনেক উপভোগ করি। তবে আমরা কাউকে খেলাটিতে আনতে জোর করিনি, বরং তারা নিজ ইচ্ছাতেই এখানে এসেছে। আর শেষ মুহূর্তে আমি খেলায় অংশগ্রহণ করি, কারণ খেলা দেখাচ্ছে খেলাতে অংশগ্রহণ করা বেশি মজার। আর এইখানে জানা যায় সেই ফ্রন্টম্যানের যে বস ছিল সে এই বৃদ্ধ লোকটি ছিল। এটা শুনে সিয়াম অনেক রেগে গেলে লোকটি বলে এই দুনিয়ায় আর মানবিকতা বলতে কিছুই নেই। তুমি একটু রাস্তার ধারে লক্ষ্য করে দেখতে পারবা ওইখানে একটি লোক রাস্তার মধ্যে পড়ে আছে, কিন্তু তাকে কেউ সহযোগিতা করতেছে না। এরপর কিছুক্ষণ সিয়াম তার দিকে তাকিয়ে থাকলে দেখতে পায় একটি মহিলা পুলিশের গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে যায়। এ দেখে সিয়াম মনে মনে ভাবে না, মানবিকতা এখনো আসলে বাঁচে আছে। আর এরপর সে যখন বৃদ্ধ লোকটির দিকে ফিরে তাকায় তখন সে দেখে লোকটি সেখানে মারা গেছে, কারণ সেই লোকটির ব্রেন টিউমারের পেশেন্ট ছিল। যাই হোক, এবার দেখা যায় সিয়াম এই ঘটনার পর নিজের জীবনকে উপভোগ করতে শুরু করে এবং সে অনাথ আশ্রমে গিয়ে সিবিওকের ভাইয়ের সাথে দেখা করে আর বলে আমি তোমার বোনের খুব ভালো একজন বন্ধু ছিলাম। এ বলে তাকে ওখান থেকে নিয়ে আসে এবং সাংওং এর মায়ের কাছে তার দেখাশোনার দায়িত্ব দেয় এবং সেই সাথে টাকা ভর্তি একটা ব্রিফকেস তাদেরকে দিয়ে আসে, যাতে করে তারা ভালো করে জীবন কাটাতে পারে। তবে সেখানে ব্রিফকেসের মধ্যে একটা চিরকুটে লেখা ছিল এই টাকাটা সাংওং আমার কাছে পাওনা ছিল। যাই হোক, এর কিছুদিন পর সিএম মেট্রো রেলে চলে যাচ্ছিল, আর তখন সে সেই সেলসম্যানটাকে দেখতে পায় যে শুরুতে তাকে স্কুইড গেমের এই কার্ডটা দিয়েছিল। আর তাকে দেখে সিএম সেদিকেই ছুটে যায়। তবে একটু দেরি হয়, লোকটি ট্রেনে অলরেডি উঠে পড়েছিল। তো এইবার সিএম দেখতে পায় স্টেশনে একটা লোকের কাছে ওই সেলসম্যান স্কুইড গেমের একটা কার্ড দিয়েছিল। এইটা দেখা মাত্র সিএম রেগে গিয়ে ওই লোকটাকে বলে জীবনে আর যাই কর, তুমি এই গেমে কখনোই অংশগ্রহণ করবে না। যাই হোক, এবার দেখা যায় সিএম তার মেয়ের সাথে দেখা করতে আমেরিকা যাচ্ছিল। তবে সে প্লেনের ওঠার আগে এই স্কুইড গেমের কারের নাম্বারে ফোন করে, আর এখন ওই ফোনটা ফ্রন্টম্যান রিসিভ করছিল।
আর ফ্রন্টম্যান ভালোভাবে সিয়মকে চিনতে পারে, তাই সিয়ম বলে তুমি বাঁচতে চাইলে আমাদের কাজে বাধা দিও না। এ শুনে সিয়ম বলে তোমরা যা করছো তার জন্য আমি তোমাদের ক্ষমা কখনোই করব না। আর এটা বলে সে প্লেনে না উঠে ফেরত আসতে থাকে স্কুইড গেমের প্রতিশোধ নিতে। তো অবশেষে শেষ হয়ে গেল স্কুইড গেমের সিজন 1। তো সিজন 1টা আমার ভয়েসে তোমাদের কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবা, এবং তোমরা যদি চাও আমার ভয়েসে সিজন 2 এক্সপ্লেন করবো তাহলে কমেন্ট করো, আমি শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো।